নমস্কার, শুভ সন্ধ্যা। শান্তন টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। সিঁদুর কোনো অপারেশন নয়, এটি একটি সংকল্প। রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি তিনি জানান, ভারত কোনো সাধারণ পাক নাগরিককে আক্রমণ করেনি। ভারতের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারত পাকিস্তান সংঘাতের আবহে রবিবার ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নতুন উৎপাদন কেন্দ্রের ভার্চুয়াল উদ্বোধন করেন রাজনাথ। সেখানে তিনি বলেন, ভারত বিরোধী সন্ত্রাসবাদী সংগঠন যারা মহিলাদের কপালে সিঁদুর মুছে দিয়েছে, তাদের জবাব দিতে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সেনা। তাই সিঁদুর নিছক কোনো অপারেশন নয়, এটি একটি সংকল্প। এরপরে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজনাথ বলেন, ভারতীয় সেনার গর্জন রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দপ্তর পর্যন্ত শোনা গিয়েছে, কিন্তু আমরা পাকিস্তানের কোনো নাগরিককে আক্রমণ করিনি। একই সঙ্গে তিনি বলেন, পাকিস্তান নিরীহ ভারতীয় নাগরিকদের আক্রমণের পাশাপাশি বহু মন্দির, গুরুদ্বার এবং গির্জাগুলিকেও হামলা চালিয়েছে। অন্যদিকে ব্রহ্মস এর প্রশংসা করতে গিয়ে রাজনাথ বলেন, ব্রহ্মস কেবল অস্ত্র নয়, এটি ভারতীয় সেনার শক্তি। দিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের এক আধিকারিকের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। ভারতের বেশ কিছু সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের হাতে তুলে দেওয়ার অভিযোগ রয়েছে ওই দুজনের বিরুদ্ধে। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে ভারতীয় সেনার গতিবিধি সংক্রান্ত তথ্য ফাঁস করার অভিযোগে তাঁদের পাকড়াও করেছে পাঞ্জাব পুলিশ। রবিবার পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদব জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে প্রথমে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে জেরা করে আরও এক অভিযুক্তের সন্ধান পায় পুলিশ। দুজনকে হেফাজতে নিয়ে জেরা করে পুলিশ এ বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে খবর, অর্থের বিনিময়ে ভারতের সংবেদনশীল তথ্য পাকিস্তানিদের কাছে পাচার করতেন ধৃতরা। আর্থিক লেনদেনে চলত মূলত অনলাইন মাধ্যমে। ধৃতদের থেকে 2টি মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ, সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ থামতে কংগ্রেসের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারকে। কংগ্রেসের প্রশ্ন, যুদ্ধবিরতিতে মার্কিন মধ্যস্থতা মেনে নেননি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, কিন্তু নরেন্দ্র মোদী কেন পারলেন না? আজ দেশ ইন্দিরা গান্ধীজির অভাব অনুভব করছে, দাবি কংগ্রেসের। আমেরিকা ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থামাতে আসরে নেমেছে। শনিবার দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি নিয়ে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টুইট করে জানিয়েছেন, দুদেশের সংঘর্ষ বিরতিতে রাজি, ফের শান্তি ফেরার আগাম শুভেচ্ছাও জানান ট্রাম্প। তারপর বিদেশ সচিব সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, পাকিস্তানের অনুরোধ মেনে আপাতত সীমান্তে সংঘাত বন্ধে রাজি ভারত। 12 মে পর্যন্ত এই সংঘর্ষ বিরতি জারি থাকবে। ওদিন ফের দুদেশের ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অফিসার বা ডিজিএমও স্তরে বৈঠক হবে। আর এখানে সংঘাত থামাতে আমেরিকার নাক গলানো নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। কেন মার্কিন হস্তক্ষেপে মেনে নিলেন প্রধানমন্ত্রী? এ প্রশ্নের পাশাপাশি 71-এর মুক্তিযুদ্ধে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের দাবি নৎসাৎ করা আয়রন লেডি ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করেছেন কংগ্রেস। সোশ্যাল মিডিয়া পোস্টে নেতাদের দাবি, আজ দেশ ইন্দিরা গান্ধীজির অভাব অনুভব করছে। শান্তন টিভি। ভারত পাক সংঘর্ষ বিরতির পর কাশ্মীরের সমস্যা ও সমাধানের হস্তক্ষেপ করবে ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ কয়েক দশকের এই সমস্যা সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন তিনি। ডোনাল্ড ট্রাম্পই প্রস্তাব দিলেন দুদেশের সঙ্গে কাশ্মীর সমস্যা নিয়ে কথা বলে সমাধান খোঁজার প্রতিক্রিয়ায় যুক্ত হওয়ার। প্রসঙ্গত, বরাবরই আন্তর্জাতিক আঙ্গিনায় ভারত জোরের সঙ্গে বলেছে, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, আর এ নিয়ে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পরবর্তী পরিস্থিতিতে নয়াদিল্লির ট্রাম্পের প্রস্তাবে কি প্রতিক্রিয়া জানায়, সেদিকে তাকিয়ে ওয়াকিবহল মহল। নিজের সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, ভারত ও পাকিস্তানের শক্তিশালী নেতৃত্বের জন্য গর্বিত।
তারা শক্তি, জ্ঞান ও দৃঢ়তার সঙ্গে বুঝেছেন যে এটাই বর্তমান সংঘর্ষ থেকে সরে আসার সময়, যা চলতে থাকলে আরও বেশি মৃত্যু ও ধ্বংসের আশঙ্কা রয়েছে। লক্ষ লক্ষ ভালো ও নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। পাশাপাশি তিনি লেখেন, আমি গর্বিত যে আমেরিকা আপনাদের এমন ঐতিহাসিক এবং বীরত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করতে পেরেছে। যদিও আলোচনা এখনো হয়নি, তবে আমি এই দুই মহান দেশের সঙ্গে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বাড়াতে চলেছি। উপরন্তু আমি আপনাদের দুজনের সঙ্গে কথা বলে দেখতে চাই যে 1000 বছর পরে কাশ্মীরের বিষয়ে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা। ঈশ্বর ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে আশীর্বাদ করুন কাজটি ভালোভাবে করার জন্য। শান্তন টিভি। যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকারের পাশে ছিল গোটা বিরোধী শিবির। কেন্দ্রের কোনো পদক্ষেপ নিয়ে যেভাবে কোনো প্রশ্ন তোলেনি বিরোধীরা, কিন্তু সংঘর্ষ বিরতি শুরু হতে একের পর এক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে। সরকারকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করানো শুরু করেছে বিরোধীরা। পেহেলগাঁও হামলার পর কি হলো, কেন যুদ্ধবিরতি, সবকিছু ব্যাখ্যা দিতে সংসদের বিশেষ অধিবেশনের ডাকুক কেন্দ্র। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিন কয়েকের উত্তেজনার পর আচমকা সংঘর্ষ বিরতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী আমেরিকার মধ্যস্থতায় পাকিস্তানের বিরুদ্ধে সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ভারত। বিদেশ মন্ত্রকও সংঘর্ষ বিরতির কথা সরকারিভাবে ঘোষণা করেছে। সরকারের সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও রাহুলের বক্তব্য, পেহেলগাঁও সন্ত্রাস, অপারেশন সিঁদুর এবং সংঘর্ষ বিরতি সম্পর্কে জনপ্রতিনিধিদের সব তথ্য জানানো জরুরি। তাই আমি সম্মিলিত বিরোধীদের পক্ষ থেকে আরও একবার আপনাকে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানাচ্ছি। আমার বিশ্বাস প্রধানমন্ত্রী আমার অনুরোধ মানবেন। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, এখনো চলছে অপারেশন সিঁদুর। রবিবার সামাজিক মাধ্যমে অপারেশন সিঁদুর নিয়ে আপডেট দেয় ভারতীয় বায়ুসেনা। সোশ্যাল মিডিয়ায় বায়ুসেনা লেখে, নির্ভুলভাবে পেশাদারিত্বের সঙ্গে অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফলভাবে পালন করছে ভারতীয় বায়ুসেনা। অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, এখনো চলছে অপারেশন সিঁদুর। তবে গোপন রাখা হয়েছে অভিযান সংক্রান্ত তথ্য। পাকিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান নিয়ে এমনটাই জানালো ভারতীয় বায়ুসেনা। বলা হয়েছে, জাতীয় স্বার্থকে সামনে রেখে নির্দিষ্ট লক্ষ্যে গোপন অভিযান চলছে। বেছে বেছে আঘাত হানা হচ্ছে নির্দিষ্ট লক্ষ্যে। বায়ুসেনা নিজের দায়িত্ব পালন করে চলেছে। রবিবার সামাজিক মাধ্যমে অপারেশন সিঁদুর নিয়ে আপডেট দেয় ভারতীয় বায়ুসেনা। সোশ্যাল মিডিয়ায় বায়ুসেনা লেখে, নির্ভুলভাবে পেশাদারিত্বের সঙ্গে অপারেশন সিঁদুরে নিজের দায়িত্ব সফলভাবে পালন করছে ভারতীয় বায়ুসেনা। জাতীয় স্বার্থকে সামনে রেখে সুচিন্তিতভাবে বিচক্ষণতার সঙ্গে অভিযান চালানো হয়েছে। পাকিস্তানের থেকে মদতপ্রাপ্ত সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান এখনো শেষ হয়নি বলে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। তারা বলে, অভিযান যেহেতু এখনো চলছে, সময়মতো এই সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে সকলের সামনে। কোনো তথ্য যাচাই না করে গুজব না ছড়ানোর জন্য আহ্বান জানান ভারতীয় বায়ুসেনা। শনিবার ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়। আমেরিকার মধ্যস্থতায় দুদেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিকেল 5টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও সন্ধ্যার পর ফের ভারতের আকাশে ঢুকে পড়ে পাকিস্তানি ড্রোন। এমন পরিস্থিতিতে রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি বৈঠক হয়। নর্থ ব্লকে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে ছিলেন রাজ্যের মুখ্য সচিবরা। প্রতিটি রাজ্যের সিভিল ডিফেন্স আরও জোরদার করতে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে সংঘর্ষ বিরতি কার্যকর হওয়ার পর এবার ঘরের নিরাপত্তায় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। যুদ্ধবিরতিতে আমেরিকার খবরদারি কেন মেনে নিল কেন্দ্র, তা নিয়ে যদিও প্রশ্ন তুলছে বিরোধীরা। সে আবাহে এদিন ফের ট্রাম্প ভারত ও পাকিস্তানকে নিয়ে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন। কংগ্রেসের জয়রাম রমেশ আমেরিকার এই অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে। শান্তন টিভি। শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়। রবিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এ বিষয়ে সংবাদ মাধ্যমকে এক প্রতিক্রিয়া দিয়ে বলেন, দুদেশের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে, এতে সকলেই খুশি। দিল্লিতে 12ই মে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে। সে বৈঠকে ভবিষ্যতে কি সেটা নির্ধারিত হবে।
Government has called Yeah, for a to be checked. ceasefire. So, what is your view on it? How do you look into it? It is okay. What everywhere it happens depends upon circumstances, and internationally also we have to decide. So for time being, already declaration has been made for ceasefire, and I think against the terrorism or terrorist, our fight will remain intact. But can we believe really Pakistan, when even after ceasefire, yesterday we have seen they have continued sending drones and shells towards you. They have violated. I have also মানুষ মানুষের জন্য এ চিন্তাধারা নিয়ে সকলকে কাজ করতে হবে এবং রক্তদানের মতো সেবামূলক কাজ করতে হবে, তাহলে সরকার অনেকটাই উপকৃত হবে। রবিবার আগরতলা বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজিত রক্তদান শিবিরে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শ্রী শ্রী কৌবিল্যনাথের স্বরূপ চতুর্থ বিদেহী মহন্ত মহারাজ শ্রদ্ধেয় ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের তিরোধান বার্ষিকী স্মরণে শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির বনমালীপুর প্রাঙ্গণে রবিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রক্তদান উৎসবের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। শিবিরে বিশেষ এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, শান্তন পত্রিকা ও শান্তন টিভির সম্পাদক সুবল কুমার দে সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী শিবিরের উদ্বোধন করে বক্তব্য রেখে বলেন, রাজ্যে ব্লাড ব্যাংকগুলোর মধ্যে মাঝে মধ্যে রক্ত সংকট দেখা যায়, এটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, কিন্তু রক্তের সংকট তখনই দেখা যায় যখন নির্বাচন থাকে। সারা বছরই কোনো না কোনো নির্বাচন লেগে থাকে, নির্বাচনের সময় সকলে নির্বাচনী কাজে ব্যস্ত হয়ে পড়েন, যার কারণে ব্লাড ব্যাংকগুলিতে রক্তের সংকটের মধ্যে পড়তে হয়। তাই আগামী দিন যখন এক দেশ এক নির্বাচন হবে, তখন এ ধরনের রক্ত সংকট, উন্নয়নমূলক কাজ সহ বিভিন্ন সমস্যা সমাধান হবে। মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে রক্তদানে এগিয়ে আসতে আহ্বান জানিয়ে বলেন, 60 থেকে 65 বছর পর্যন্ত রক্তদান করা যায়। সকলকে রক্তদান সম্পর্কে আরো বেশি সচেতন হওয়ার প্রয়োজন আছে, তাহলে রক্তের ঘাটতি কিছুটা হলেও নিরসন হবে, এমনটাই অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সকলের উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের জন্য এ চিন্তাধারা নিয়ে সকলকে কাজ করতে হবে এবং রক্তদানের মতো সেবামূলক কাজ করতে হবে, তাহলে সরকার অনেকটাই উপকৃত হবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এ ধরনের সেবামূলক কাজ রাম ঠাকুর সেবা মন্দিরের পক্ষ থেকে অব্যাহত থাকবে। বিদেহী মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায় মহোদয়ের তিরোধান দিবসকে স্মরণ করে এখানে যে রক্তদান শিবিরের আয়োজন, আমি এর আগেও গত বছর আমি এখানে এসেছিলাম, এর আগেও আমি এসেছিলাম, এবং যখনই আমাকে বলা হয় এখানে আসার জন্য, এবং সব ক্ষেত্রেই এই ধরনের রক্তদান শিবির এই আশ্রমের মাধ্যমে এখানে হয়েছে, এবারও তার ব্যতিক্রম নয়। এখানে শুধু রক্তদান শিবির নয়, এখানে প্রতি বুধবার ও রবিবার এখানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথিক চিকিৎসার ব্যবস্থা এখানে আছে, এবং শুধু ডাক্তারবাবু এতে ব্যস্ত থাকেন না বা কাজ করার মধ্যে সে আনন্দ লাভ করেন না, যারা অন্যান্য এই সংস্থার সাথে জড়িত আছেন, এই মন্দিরের সাথে জড়িত, তারাও কিন্তু এর সাথে যুক্ত হয়। তারও একটা মনের একটা খোরাক পান যে মানুষের সেবার মাধ্যমে যে একটা আত্মতৃপ্তি, সেটা কিন্তু ওনারও হয়। কাজে এই ধরনের যে আয়োজন, ওনারা প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা শিবির এখানে প্রতি সপ্তাহে এখানে করেন, তার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব। আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদানে এখন মানুষ উৎসাহের সাথে এগিয়ে আসছে। বিভিন্ন ক্লাব এবং সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদান কর্মসূচি সংগঠিত করা হচ্ছে, কারণ রক্তের বিকল্প নেই, রক্তদান মহৎদান বলে জানান তিনি। যার তিরোধান তিথিকে সামনে রেখে আজকে এই রক্তদান উৎসব, আমি আজকে থেকে প্রায় 46 বছর আগে গুরুদেবের নাম ওনার মাধ্যমে পেয়েছিলাম। কাজে আজকে আমার সৌভাগ্য যে দিন থেকে আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। তো রক্তদান
মহোদ্যান, এটা আমরা জানি। এবং এটাও আমরা জানি আরও আমাদের রাজ্যে যে 14টি ব্লাড ব্যাংক আছে, 12টি সরকার অনুমোদিত, 2টি বেসরকারি ব্লাড ব্যাংক। তাই রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের স্বেচ্ছায় রক্তদান শিবির বা উৎসব কিংবা স্বেচ্ছায় যারা রক্তদান করে থাকে। আমি বলবো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সারা রাজ্যবাসীর কাছে বিভিন্ন সামাজিক সংস্থা, ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি, রাজনৈতিক দলের কাছে আবেদন রেখেছিলেন যে রক্তদানে এগিয়ে আসার জন্য। আমি বলবো আমি বিভিন্ন অনুষ্ঠানে যাই, আজকে এরপর 2টি রক্তদান অনুষ্ঠানে যাব। আমাদের মুখ্যমন্ত্রীও দশজন রক্তদাতা গেলেও রক্তদান করলেও সেই অনুষ্ঠানে যায়, উৎসাহিত করে। প্রতিটি রক্তদান শিবিরে উনি যান, আমিও চেষ্টা করি রক্তদান মধ্যে উনি প্রতিটি অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করি। তো ওনার আবেদনে সাড়া দিয়ে আমরা দেখেছি সারা রাজ্যের সঙ্গে এই শহরেও সরকারের পাশাপাশি বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে এসছে। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি। বিভিন্ন সামাজিক সংস্থা রক্তদানে এগিয়ে আসলে রক্তের সংকট দেখা দেবে না। ব্লাড ব্যাংকগুলোর মধ্যে রক্ত পাওয়া যাবে। রবিবার শ্রী শ্রী রবি শঙ্করের 69তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা অ্যাপেক্স বডির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে একথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শ্রী শ্রী রবি শঙ্করের 69তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা অ্যাপেক্স বডির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা গণরাজ চৌমুহনী স্থিত আর্ট অফ লিভিং কার্যালয়ে হয় এই রক্তদান শিবির। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার হাত ধরে রক্তদান শিবিরের উদ্বোধন হয়। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, ত্রিপুরা অ্যাপেক্স বডি সারা বছরই সামাজিক কর্মসূচি করে থাকে। আজকে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে তার জন্য তাদের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এ ধরনের সামাজিক উদ্যোগ ত্রিপুরা অ্যাপেক্স বডিকে দেখে শিখবে অন্যান্য সামাজিক সংস্থা। বিশেষ করে যেসব সংস্থা এই ধরনের সামাজিক কর্মসূচি দেখে উদ্বুদ্ধ হবে তারাও এগিয়ে আসবে রক্তদান শিবির সহ বিভিন্ন সামাজিক কর্মসূচিতে, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি বিভিন্ন সামাজিক সংস্থার পক্ষ থেকে রক্তদানে এগিয়ে আসে তাহলে ব্লাড ব্যাংকগুলির মধ্যে রক্ত সংকট হবে না। আপনারা যে ধরনের সামাজিক কাজ করেন, আজকে এখানে ব্লাড ডোনেশনের শিবির এখানে আপনারা করেছেন, যারা ব্লাড দিতে এসছে ওনাদেরকে আমি ধন্যবাদ দেব, ডাক্তারবাবু এবং স্বাস্থ্যকর্মীদেরকে আমি ধন্যবাদ দেব। এবং এই ধরনের উদ্যোগ আমি আশা করি আপনাদের দেখে অন্যান্য যারা সংস্থাগুলো আছে তারাও উদ্বুদ্ধ হবে এবং তারাও এগিয়ে আসবে এবং আমাদের যে ব্লাড ব্যাংকগুলোতে আছে যে রক্ত শূন্যতা সেখানে যেন অভাব না হয় সেই সবাই উদ্বুদ্ধ হবে। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী, রক্তদাতাদের শুভেচ্ছা জানান। তাদের এ ধরনের সামাজিক কর্মসূচির কুর্নিশ জানিয়ে অব্যাহত রাখার আহ্বান করেন। রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শান্তন টিভি। মসজিদের ইমামের কান কেটে দিল এক যুবক। ঘটনা মধুপুর থানাধীন ব্রজেন্দ্রনগর এলাকায়। অভিযুক্ত যুবকের বাড়ি মতিনগর এলাকায়। তার নাম মুসলিম মিয়া। পরবর্তী সময় অভিযুক্ত যুবক মুসলিম মিয়াকে আটক করে এলাকার জনগণ হাত পা বেঁধে গণধোলাই দিয়ে তুলে দেয় মধুপুর থানার পুলিশের হাতে। রবিবার সকালে মুসলিম মিয়া আচমকা মসজিদে প্রবেশ করে হুজুরকে বেধড়ক মারধর করে। পরে তার দাঁত দিয়ে কামড় দিয়ে হুজুরের একটি কান কেটে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। পরবর্তী সময় সে হুজুরের চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলে মুসলিম মিয়া সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এলাকার জনগণ তাকে হাতে নাতে আটক করে একটি গাছের সাথে বেঁধে তাকে গণধোলাই দিয়ে মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। আমার সংসার জীবন সংসার শেষ করে লেছে। হ্যাঁ, আমার একটা জিনিস দৈনকতা কই সব বছর ধরে ঘুরাইয়া আমার জীবন সংসার শেষ করে লেছে। ওই দেখছি কেটে দিছে, আরো দৌন বাহির হয়েছে। আমি ফারি না হয়তো আমি মূর্খ দেখা হ্যাঁ কালা তো জানি, কিন্তু হের রূপে আমি কিন্তু হের রূপে আমি লইতে আমার আর বিলে আবার না দেখে হের কাছে একটা জিনিস চাইছি দিব কয়ে দিতেছে না। 10 বছর আমার জীবন সংসার ধ্বংস করে কি করছে আর কথা ভাই কই পরে কি করে তাই না কালা জাদু। আপনার কাছে আমার ওই যে ভালোর জন্য, আমার সংসারটা ভালোর জন্য, আমার ফ্যামিলির জন্য, আমার আত্মরক্ষার জন্য আমি একটা জিনিস চাইছিলাম।
সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেসের পর দলের রাজ্য কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় রবিবার। সিপিআইএম রাজ্য কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক MABB, পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্যরা। পলিট ব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, সম্প্রতি সিপিআইএমের 24তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। পার্টি কংগ্রেসে একাধিক বিষয় নিয়ে জোর চর্চা হয়েছে। এই পার্টি কংগ্রেসের পর আজকে প্রথম সিপিআইএম রাজ্য কার্যালয়ে বৈঠকে ডাক দেওয়া হয়েছে। বৈঠকে আলোচনা হয় পার্টি কংগ্রেসের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নিয়ে। এই সিদ্ধান্তগুলো আগামী দিন কিভাবে রাজ্যে কার্যকর করে সাংগঠনিক এবং দলীয়ভাবে কার্যকর করা যায় সে বিষয়ে আলোচনা হয়। আমাদের যে 24তম পার্টি কংগ্রেস হয়ে গেল, তারপর আমাদের পার্টি রাজ্য কমিটির প্রথম সভা। এই সভাতে উপস্থিত থাকবেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক কমরেড MABB, তিনি ইতিমধ্যে চলে এসেছেন। আজকে মূলত পার্টি কংগ্রেস এবং রাজ্য সম্মেলনের মধ্যে আমরা যে রাজনৈতিক এবং সাংগঠনিক প্রস্তাব আমরা গ্রহণ করলাম তার উপর চর্চা হবে এবং সেই চর্চার উপর ভিত্তি করে পার্টি কংগ্রেসের যে রাজনৈতিক যে দিশা ঠিক করা হয়েছে তা আমাদের রাজ্যে কীভাবে আমরা কার্যকরী করব, সাংগঠনিক দিক থেকে আমরা কি উদ্যোগ নেব, এই বিষয়ে সিদ্ধান্ত হবে। তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে একাংশ চিকিৎসকের খামখেয়ালিপনার কারণে স্বাস্থ্য পরিষেবা লাটে উঠেছে। খোদ মহকুমা স্বাস্থ্য আধিকারিক হাসপাতাল চালাতে ব্যর্থ, তিনিও দায়সারা মনোভাব নিয়ে চলছেন, যার কারণে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। রবিবার রাতেও তেলিয়ামুড়া মহকুমার হাসপাতালে একই চিত্র পরিলক্ষিত হয়। দেখা যায় দীর্ঘ সময় ধরে হাসপাতালে নেই কোনো চিকিৎসক, ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় হাসপাতালে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসা রোগীদের। বিকেল 2টা থেকে রাত্রি 8টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসা পরিষেবা প্রদান করেন একজন চিকিৎসক। তিনি কোয়ার্টারে চলে যাওয়ার পর আর কোনো চিকিৎসকের দেখা মেলেনি হাসপাতালে। বাধ্য হয়ে ওই চিকিৎসক পুনরায় হাসপাতালে ছুটে আসেন। তিনি জানান, রাত্রি 8টার পর যে চিকিৎসকের ডিউটি ছিল সে চিকিৎসক আসেননি, এমনকি ওনাকে কল করার পরও তিনি কল রিসিভ করেননি। মহকুমা স্বাস্থ্য আধিকারিককেও অবগত করা হয়েছে, তিনিও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ডাক্তার হয়েছিলেন হয়েছিলেন কয়টা করে আছে ডাক্তার? ডাক্তার আছে আমি 9টা 9:30 সময় আইসে। কারে দেখাইতে আনছেন আপনি? না, আপনি কারে দেখাইতে আনছেন? তো আমার বাচ্চারে ওখান থেকে 8টার সময় আসি, এখন আছে 10টা, 8, 9, 10, 2 ঘন্টা। আর কি করবো, যেরকম আছে কপালে এটাই মানতে লাগবো, আর কি করা। করতে গেছেন আপনি? ব্রহ্মপুরা থেকে 8টা অবধি, 2টা থেকে 8টা। তো নাইট ডিউটি ডাক্তার কাটা আসছিল আইসে না কেটে? এটা তো কেন আসছে না, এটা তো যারা অনুষ্ঠান করে তাই লিভ কি লইছিলি? অনুষ্ঠানের নাম আছে, হ্যাঁ অনুষ্ঠানের নাম আছে। তো তাই ফোন টোন করা হয়েছে না? কোন ধরে না কেউ এখন কি আপনি করতেছেন তাই ডিউটি? নাই, কারণ হাসপাতালে করা যায় না, হাসপাতাল কেমন কেউ আসবে। নতুন বাজার থানাধীন খ্যাদের নাল GN ন্যাশনাল পাবলিক স্কুল সংলগ্ন এলাকায় একটি পিকআপ গাড়ির দ্রুত গতিতে এসে TR03P 6943 নম্বরের একটি স্কুটিকে পিছন দিক দিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে স্কুটিতে থাকা ব্যক্তির পায়ের উপর দিয়ে পিকআপ গাড়ি চলে যায়। পরে পিকআপ গাড়িটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তী সময় যতনবাড়ি ফায়ার সার্ভিসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত ব্যক্তিকে নতুন বাজার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করে সাথে সাথে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় ওই ঘাতক পিকআপ গাড়িটিকে নতুন বাজার থানার পুলিশ আটক করেছে। তোমার কি চাল ছিল? স্কুটি? আমার তুমি কি নতুন বাজার আইতে লাগছিলে?
আমি আমার আবার মারে লবণ লাগে। তোমার নাম কি? হ্যাঁ, মানিক তোমার বাড়ি কোন জায়গা? আব্বাস না মনো এখানে বিয়া করছে, এখানে পাস করে আমার পাসপোর্ট। 3 কুখ্যাত চোরকে জালে তুলল এনসিসি থানার পুলিশ। ধৃত 3 চোর আইএস অভিষেক চন্দ্রের কুঞ্জবন স্থিত আবাসন থেকে আইফোন, আইপ্যাড সহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছিল বলে অভিযোগ। ধৃত এ চোরের নাম আকাশ রবি দাস, সুদীপ্ত চৌধুরী এবং দীপঙ্কর বণিক। তাদের মধ্যে মূল মাস্টারমাইন্ড হল আকাশ রবি দাস। গত কয়েকদিন আগে আকাশ রবি দাস নামে কুখ্যাত চোর চুরিকাণ্ডে জামিন পেয়ে বাড়ি ফিরেছে, কিন্তু পুনরায় সে আবার চুরির ঘটনা জড়িয়ে পড়ে। তার বাড়ি শ্যামলী বাজার এলাকায়। পুলিশ নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে 3 জনকে আদালতে তুলেছে। তাদের পুলিশ রিমান্ড চায় এনসিসি থানার পুলিশ। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করবে বলে জানান থানার ওসি। তাদের কাছ থেকে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। আমাদের কাছে একটি রিটার্ন কমপ্লেন আসে যে আমাদের কুঞ্জবন টাউনশিপ একটি কোয়ার্টারে চুরি হয়েছে এবং বাড়ির যে চুরির যে এই কোয়ার্টারের যে ওনার উনি দিল্লিতে ছিলেন এবং সেই সুযোগে চুরি হয়েছিল। সে অনুযায়ী আমরা একটা এফআইআর রেজিস্টার করি। মামলা তদন্ত দায়িত্ব দেওয়া হয়েছে জয়নাল হোসেনকে এবং তদন্তের সময় আমরা 3 জন লোককে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং ইন্টারাকশনের ভিত্তিতে তাদের কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী 2টি রিস্ট ওয়াচ, একটি আইফোন, একটি আইপ্যাড এবং তামার তৈরি জিনিসগুলি আমরা উদ্ধার করি। নরসিংহ জয়ন্তী বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয়। এদিনে ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহের জন্ম উদযাপন করা হয়। নরসিংহ হলেন অর্ধেক মানুষ এবং অর্ধেক সিংহের রূপ, যিনি ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে এবং রাক্ষস হিরণ্যকে শিবকে বধ করতে আবির্ভূত হয়েছিলেন। নরসিংহ জয়ন্তী উপলক্ষে রবিবার আগরতলার ইস্কন মন্দিরে বিশেষ পূজার্চনা ও যজ্ঞের আয়োজন করা হয়। এই বিশেষ পূজার্চনা ও যজ্ঞ উপলক্ষে এদিন সকাল থেকে ইস্কন মন্দিরে ভিড় জমায় ভক্তরা। ইস্কন মন্দিরে এক পুরোহিত নরসিংহ জয়ন্তীর বিষয়ে বিস্তারিত জানান। যজ্ঞটা কি উদ্দেশ্য? হরে কৃষ্ণ। ইস্কন আগরতলার পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসীকে নরসিংহ জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের ইস্কন আগরতলায় যে যজ্ঞ অনুষ্ঠান হচ্ছে সেটা নরসিংহদেবের জন্য উৎসর্গিত করা। সিপিআই এর 11তম সদর বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন সিপিআই এর রাজ্য দপ্তর জুনু দাস ভবনে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মিলন বৈদ্য সহ অন্যান্য নেতৃত্বরা। সিপিআই এর রাজ্য সম্পাদক মিলন বৈদ্য জানান 21 থেকে 25 সেপ্টেম্বর সিপিআই পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে পাঞ্জাবের চণ্ডীগড়ে। এই পার্টি কংগ্রেসকে সামনে রেখে 13 ও 14 জুলাই সিপিআই এর 23তম ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজ্য সম্মেলনকে সামনে রেখে বর্তমানে বিভিন্ন অঞ্চল ও মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এদিন সিপিআই এর সদর মহকুমা সম্মেলন অনুষ্ঠিত হয়। আগামী সেপ্টেম্বর মাসে 2025 21 থেকে 25 সেপ্টেম্বর আমাদের পার্টি কংগ্রেস পাঞ্জাবের চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে 28 থেকে 30টা রাজ্যে যেখানে আমাদের সংগঠন আছে সেই রাজ্যগুলির সম্মেলনের কাজ শুরু হয়ে গেছে। পাশাপাশি সেই পার্টি কংগ্রেসকে সামনে রেখে আমাদের রাজ্যেও আমাদের রাজ্য সম্মেলন শুরু হবে আগামী জুলাই মাসের 13-14 তারিখ। সেই রাজ্য সম্মেলনকে সামনে রেখে আজকে আমরা এখানে সদর বিভাগীয় পরিষদের সম্মেলন করতে যাচ্ছি। তার আগে আমাদের এই সদরের আন্ডারে যেই সব অঞ্চল এবং শাখা রয়েছে সেগুলি আমরা সম্পন্ন করেছি। আজকের এই সম্মেলন থেকে আমরা আগামী 3 বছর পার্টি কীভাবে চলবে, পার্টির দিক নির্দেশ, দিক রেখা কীভাবে তৈরি করা হবে, এটা আলোচনার মাধ্যমে এখানে সম্মেলনটা ঠিক করা হবে। 10 মজলিশপুর কর্মচারী মঞ্চের আয়োজিত মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার। রক্তদান শিবির উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। জীবনে তাদেরকে বলবো যে তুমি দেখো তো এই গ্রুপের রক্তটা ম্যানেজ করে দিতে পারো কিনা। পরবর্তী সময় দেখা গেল যে হয়তো ম্যানেজ হয়েছে,
নিজের কাছেও একটা স্যাটিসফ্যাকশন আসে যে না সঠিক সময়ে তার অপারেশনটা করা গেছে। আর যদি না দেওয়া যায় মনের মধ্যে একটা আক্ষেপ থাকে যে একটা রক্ত চাইলেও দিতে পারলাম না, অপারেশনটা জানি তার কি অবস্থায় আছে, অপারেশনটা করতে পেরেছি কিনা। শুধু অপারেশন না, আমাদের রাজ্যে প্রতিদিন যে পরিমাণ অ্যাক্সিডেন্ট হয়, অপারেশনের জন্য রক্তের দরকার। তার বাইরে থ্যালাসেমিয়ার যারা রোগী রয়েছে, যারা এনিমিয়ার রোগী রয়েছেন, তাদের প্রতিনিয়ত ক্যান্সারে আক্রান্ত যারা রোগীরা রয়েছে, তাদের প্রতিনিয়ত রক্তের প্রয়োজন হয়। অথচ ব্লাড ব্যাংকে রক্তের যা অ্যাভেলেবিলিটি থাকা প্রয়োজন, যোগান, তার থেকে অনেকটাই কম। চাহিদার মান বেশি, যোগানটা কম। তো স্বাভাবিকভাবে চাহিদা যখন বেশি থাকবে, সাপ্লাই যখন কম থাকবে, আমার ক্রাইসিস তৈরি হবে। আর এই ক্রাইসিসটাকে মিট আপ করার জন্য, দূর করার জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের পার্টি, আমাদের সংগঠন, আমাদের সরকার, আমাদের মন্ত্রীরা, আমাদের বিধায়করা এবং আজকে কর্মচারী সমাজ বন্ধুরা, আমাদের যারা যুক্ত মঞ্চ কর্মচারী মঞ্চ, তারা এই উদ্যোগ গ্রহণ করেছে মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা। এবং স্বামীজি যে কথা বলেছেন, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, সেই মানব ধর্ম পালন করা, এগিয়ে আসার জন্য। এখানে যারা আমরা প্রত্যেকে রয়েছি 500-700 মানুষ, প্রত্যেকে কোনো না কোনো ভগবানকে আমরা বিশ্বাস করি। রবিবার আমবাসাস্থিত রামকৃষ্ণ সেবা সদনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে প্রায় 20 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন রামকৃষ্ণ সেবা সদনের সহ সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী। আজ 11 মে রবিবার আমবাসা রামকৃষ্ণ সেবা সদনের উদ্যোগে আমাদের এই সেবা সদন প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরে প্রায় 30 জনের মতো ডোনার আমাদের এখানে রক্তদান করেছে। আমাদের এই রক্তদান শিবির এখনো চলছে। আজকের এই রক্তদান শিবির থেকে আমি সমাজের সকল যে সামাজিক সংস্থাগুলো আমাদের রয়েছে তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এরকম রক্তদান শিবিরের আয়োজন করুন। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার 6তম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। রাজধানী ধলেশ্বর স্থিত প্রান্তিক ক্লাবে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি দিব্যেন্দু দত্ত সহ অন্যান্যরা। দিব্যেন্দু দত্ত জানান, ক্যারাটেকে সমগ্র রাজ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। একটা সময় অভিভাবকরা তাদের ছেলে মেয়েদের ক্যারাটে খেলায় দিতে চাইতো না। বর্তমানে ক্যারাটে খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। আত্মরক্ষার পাশাপাশি স্বাস্থ্য ও শরীরের জন্য ক্যারাটের প্রয়োজন রয়েছে। আমরা প্রতি বছরই এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ করে থাকি। আমরা চেষ্টা করি এই রাজ্যের খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য, বিশেষ করে আমাদের এই ক্যারাটেকে সারা রাজ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন, এক সময় এই খেলাটা বাড়ির গার্জিয়ানরা দিত না ছেলে মেয়েদেরকে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের বিভিন্ন যেই অন্য ধরনের খেলাগুলো আছে, বিশেষ করে আপনি ফুটবল বলুন, কাবাডি বলুন, খোখো বলুন, যোগা বলুন, কিন্তু ক্যারাটে ছেলে মেয়েদেরকে দিত না আমাদের গার্জিয়ানরা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এই খেলাটা আরও একটা জনপ্রিয়তা বেড়েছে। কারণ বিশেষ করে এই খেলাটা যারা প্র্যাকটিস করে, শরীর মন সুস্থ থাকে এবং নিজেকে আত্মরক্ষা করার জন্য এই খেলাটা অনেক দরকার। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন শান্ত টিভির পর্দায়। নমস্কার।